রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত, আমরা নজর রাখছি, বললেন ট্রাম্প। আরও জানিয়ে দেব গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে নিহত শতাধিক। আরও জানিয়ে দেব দুটি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ রাশিয়ার কাছাকাছি মোতায়েন করেছে আমেরিকা, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব জরুরি অবস্থা তুলমুল মায়ানমার সামরিক জুন্টা, ডিসেম্বরের ভোটের প্রতিশ্রুতি দিলেন জেনারেল হুয়াই। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ফের ভারতকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকে ভারতের উপর ২৫% শুল্ক ও জরিমানা চাপানোর ঘোষণা করেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে ভারত, আর সেই অর্থে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ভারত অবশ্যই জানিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতে নির্ধারণ করবে, তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, রাশিয়া ভারতের দীর্ঘদিনের বন্ধু এবং তেল আমদানি বাজার ও জাতীয় স্বার্থ নির্ভর সিদ্ধান্ত। তবে সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে ভারতের বড় তেল কোম্পানিগুলো যেমন ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাগনালোর রিফাইনারি গত সপ্তাহ থেকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। ট্রাম্প বলেন, তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না, যদিও তা নিশ্চিত নন। ভারতের এই পদক্ষেপে মার্কিন চাপের ফল কিনা তা স্পষ্ট নয়, তবে শুল্ক জরিমানা দেশের অর্থনীতি ও ব্যবসার উপর বড় ধাক্কা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অবরুদ্ধ গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে দুদিনে নিহত হয়েছেন শতাধিক মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী আহত হয়েছে আরও শত শত। শুক্রবার জাতিসংঘের উপর মুখপাত্র ফারহান হক জানান, মৌলিক খাদ্য সন্ধানে গিয়ে প্রাণ হারানোর ঘটনাগুলো উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। মানবিক বিষয়ক সম্পাদক অফিসে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ত্রাণবাহী বহরের পথে কিংবা ইসরায়েলি সামরিক বাহিনীর বিতরণ কেন্দ্রের কাছে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। তার মতে, খাবারের জন্য কাউকে জীবনের ঝুঁকি নিতে বাধ্য করা কখনোই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, বেসামরিক সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সাহায্য বিতরণের বাধা না দিয়ে তা সহজ করতে হবে। তিনি সতর্ক করেন, মাসের পর মাস মৌলিক পণ্যের ঘাটতি গাজার সংকটে আরও গভীর করেছে, যার সমাধান সম্ভব কেবল অবাধ ও নিয়ন্ত্রিত মানবিক সাহায্যের প্রবাহের মাধ্যমে। তার দাবি, সাহায্যকারীদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সাহায্য পৌঁছে দিতে হবে। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ যে রাস্তাগুলো ব্যবহার করতে বলেছে সেগুলো অনেকে বিপজ্জনক ও দুর্গম। ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত নিহতের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। বোমাবর্ষণের প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে গাজায়। এখন তীব্র খাদ্য সংকটের কারণে মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার নিয়েছে। রাশিয়ার কাছাকাছি দুটি পরমাণু অস্ত্রবাহী সামরিক মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, প্রাক্তন রুশ প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেবের উস্কানিমূলক মন্তব্যের জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন, আশা করি এই ধরনের কথা অপ্রসিত পরিণতির দিকে যাবে না, গেলে ফল ভালো হবে না। মেদভেদকে ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট বলেও কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মেদভেদ সতর্ক করেছিলেন, আমেরিকার সঙ্গে রাশিয়ার টানাপোড়েন যুদ্ধের দিকে গড়াতে পারে। শুল্ক নীতি ও বাণিজ্য নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরেই বাকবিতণ্ডা চলছে। সম্প্রতি ভারত ও রাশিয়া অর্থনীতিকে মৃত বলে মন্তব্য করেন ট্রাম্প, যা নিয়ে মতভেদে পাল্টা প্রক্রিয়া আসছে। এদিকে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত। কিয়েভে ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার অন্তত ৩২ জন নিহত হয়েছে। সুমি, ডানবস এবং জাপোরিয়া, খাকিভ ও ওয়েস্টার্ন সহ একাধিক এলাকায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। ট্রাম্প জানান, তার বিশেষ দ্রুত স্টিভ উইকে বর্তমানে পশ্চিম এশিয়ায় অবস্থান করছেন এবং আগামী সপ্তাহে রাশিয়া গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। তবে সামরিক মোতায়েনের এই পদক্ষেপ দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়ে দিল বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
4 বছরের সামরিক শাসনের পর জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিল মায়ানমারের সামরিক জুন্টা। বৃহস্পতিবার জানানো হয়েছে, 8 ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট পদে থাকা জেনারেল মিন আং হোয়াং জানান, গণতান্ত্রিক কার্যকলাপে থাকা সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে গণপন্থী নেত্রী আইং সান সু এর নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দমন-পীড়ন চলতে থাকে রাজনৈতিক দল ও বিভিন্ন জাতিগত গোষ্ঠীর ওপর। তবে গত নভেম্বর থেকে বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স জুন্টা বাহিনীর বিরুদ্ধে অপারেশন 1027 শুরু করে, যার ফলে দেশের বিস্তীর্ণ এলাকা সেনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চলমান সংঘাতে চাপে পড়ে হুয়াং সরকার ভোটের ঘোষণা দিলেও ক্ষমতা হস্তান্তর মিশন হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। যদিও জানুয়ারিতে বিদ্রোহী গোষ্ঠী এমএনডিএ এর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তবুও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি ও তাদের মিত্র বাহিনী এখনও আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, মায়ানমার রাজনৈতিক পরিবর্তনের এই ঘোষণা চীনের ভূমিকা রয়েছে। বিয়ানজিং দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ বন্ধে তৎপর, আর এই নির্বাচন প্রতিশ্রুতিতে অনেকেই সেই চাপের ফলাফল হিসেবে দেখেছেন। তবে গণতন্ত্রের ফেরার এই পথে কতটা স্বচ্ছতা বজায় থাকবে তা এখনও প্রশ্নবিদ্ধ।